শ্রমিকের যে অধিকার স্বীকৃত সেই অধিকার মর্যাদা তার সাথে অসংগঠিত আইন তো থাকতে পারে না। সংবিধান হচ্ছে মৌলিক আইন এবং সংবিধানের সাথে যা কিছু অসংগতিপূর্ণ সেই অসংগতিপূর্ণ জিনিস বাতিল হবে, সংবিধান বাতিল। আমরা নতুন সংবিধানের মৌলিক সংস্কার করে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে চাচ্ছি। বিদ্যমান সংবিধানেও যে প্রশ্নগুলো মানুষের মর্যাদা এবং অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে তার সাথে সংগতি নাই, তাকে সরাসরি খারিজ করে দেয়, এইরকম আইন খোদ সরকার তৈরি করে। রাষ্ট্র সরকারের কাজ হচ্ছে তার নিজের আইন সুরক্ষা দেওয়া, নিজের আইন অনুযায়ী কাজ করা। তো সরকার রাষ্ট্র যদি নিজেই আইন ভঙ্গ করা শুরু করে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সেটা দেখেছি গত বহু বছর ধরে। এত বড় অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এর পরে যে একটা নতুন বাংলাদেশের যাত্রা মানুষ প্রত্যাশা করে। 9 মাসে দেশে যখন আউটসোর্সিং কর্মচারীদের নীতিমালা আমরা দেখি, আবার তার সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সাময়িক কর্মচারী হিসেবে উল্লেখ করে তাদের জন্য একটা নীতিমালা যুক্ত করে দিতে দেখি, এবং সেইখানে যখন অনেকগুলো মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, নাগরিকের একেবারে যে অলঙ্ঘনীয় অধিকারগুলো সেগুলো লঙ্ঘন করে ফেলা হয়, তখন বুঝতে হয় যে আমরা বোধহয় নতুন যাত্রায় পুরোপুরি ঢুকতে পারছি না। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গত 1 মেতে একটা শ্রমিক সমাবেশ সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেইখানে তিনি বলেছিলেন শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা না হয় তাহলে নতুন বাংলাদেশ তৈরি হবে না। শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার প্রতিষ্ঠা না হলে যদি নতুন বাংলাদেশ না হয়, তাহলে আপনার সরকারের অধীনে আমরা আবার দেখতে পাচ্ছি যে শ্রমিক শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না, কর্মচারী হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। আপনারা লক্ষ্য করে দেখেন, আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী? তারা কি শ্রমিক? কি তারা? এমনকি দৈনিক মজুরি ভিত্তিক মজুরির কথা যখন আপনি বলেন তাহলে সেটা শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য, এটাই আপনার আইন। কিন্তু আপনি বলবেন দৈনিক মজুরি, কিন্তু তাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিবেন না, আবার কর্মচারী হিসেবে স্বীকৃতি দিবেন না। কারণ আপনি কর্মচারী হিসেবে যদি স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। আপনি যদি শ্রমিক হিসেবেও স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। কিন্তু এরা কেউ ইউনিয়ন করতে পারে না। এই যে শ্রম আইন, তারা কি এই আউটসোর্সিং কিংবা দৈনিক মজুরি ভিত্তিক তারা কি ইউনিয়ন করতে পারবে না? অথচ আপনি তাদেরকে শ্রমিক অথবা কর্মচারী হিসেবেই কাজ করাচ্ছেন। তাহলে রাষ্ট্র তার নিজের নাগরিকদেরকে এমন ভাবে আইন করছে যে তার নিজের পরিচয় কি, পেশাগত পরিচয় কি, সেইটা তারা নির্দিষ্ট করছে। মাঝে মাঝে যেমন রাষ্ট্র, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের মাঝখানে যে জায়গা থেকে নো ম্যানস ল্যান্ড বলে, মানে ওইখানে কোনো পরিচয় নাই। বাংলাদেশ ভারত সীমান্তের মাঝখানে নো ম্যানস ল্যান্ড আছে, ওইখানে দাঁড়ালে আপনি কোন দেশের মধ্যেই না, ওইরকম কোন দেশের নাগরিক না। তেমনি আপনারা এখন পেশাগত ভাবে বাংলাদেশের শ্রমিকরা কর্মচারী না, আপনারা যে পেশাগত ভাবে কি, এটাই রাষ্ট্র আপনাদেরকে বলছে। এইরকম অন্যায় অমানবিক জিনিস চলতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় শ্রম উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। যদি তার নিজের অফিসের কর্মচারীদের, প্রথমত আপনি যদি তাদের পরিচয় নির্দিষ্ট করতে না পারেন তো নিয়েন না কাজে। কাজে নিয়েছেন কেন? কারণ আপনাদের তাদের লাগে। এই দৈনিক মজুরি ভিত্তিক ছাড়া কিংবা আউটসোর্সিং ছাড়া আপনাদের অফিস চলে না। চললে তো নিয়োগ দিতেন না। বিশ্বব্যাংক বলেছে টাকা কমাও, খরচ কমাও, তাই আপনারা তাদের যে সরাসরি নিয়োগের অধিকার সমেত নিয়োগের জায়গায় সেটার বদলে এই আউটসোর্সিং মানে পদ্ধতি আমদানি করেছেন, দৈনিক মজুরি ভিত্তিক পদ্ধতি আমদানি করেছেন। এটা আদৌ কানা মনে বলা হচ্ছে, কাজ নাই মজুরি নাই, অথবা এখন এইভাবে আপনারা যেভাবে তাদেরকে নিয়োগ দিয়েছেন, এই নিয়োগ আসলে কোনোভাবে ন্যায্য হতে পারে না। প্রাইভেট সেক্টরে এইসব যখন নিয়োগ দেওয়া হয় তখন আমরা তার বিরোধিতা করি যে সেখানে অধিকার হরণ করা হচ্ছে। আর খুব সরকারি অফিসে যদি অধিকার হরণ করা হয় তাহলে অধিকারকে প্রতিষ্ঠা করবে সেই জায়গাটা নীতি নির্ধারকরা আবারও ভাববেন। কারণ এই নতুন বাংলাদেশের যাত্রায় এটা কেবলমাত্র কতিপয় লোকের না, এই দেশের শ্রমিক কর্মচারী, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, এই দেশের কৃষক ক্ষেত মজুর, তারাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাদের লড়াইয়ের কারণে
এই দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ সংগ্রামে তারা দেশের টাকা চালু রাখে বলেই এই দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে বঞ্চিত রেখে কিংবা তাদের দিকে উদাসীন থেকে আপনারা বড় বড় সমস্যার সমাধান করছেন, এইটা যারা বলেন বা ভাবেন তারা আসলে মানুষকে বিভ্রান্ত করেন, মানুষকে ভুল চিন্তা দিয়ে চালিত করেন, এটা প্রতারণাও করেন। কারণ যেই দেশে গরিব মানুষ, মেহনতি মানুষকে গরিব করে রাখা হয় অর্থের দিক থেকে, সেই দেশকে উন্নতি করতে পারে না। একটা দেশের অর্থনীতি চলে কি কেনা বেচার মধ্যে দিয়ে, পণ্য উৎপাদন হয়, এই কারণে অর্থনীতি। তো পণ্য উৎপাদন করবে যদি কেনার লোকই না থাকে, কেনার সামর্থ্যই না থাকে, তাহলে সেই অর্থনীতি পারবে? তাহলে সাধারণ মানুষের কাছে যখন অর্থ যায়, তাদের যখন ক্রয় ক্ষমতা বাড়ে, তাদের জীবনে যখন স্বচ্ছন্দ আসে, তখন আসলে দেশের অর্থনীতি বড় হতে থাকে। কারণ একজন লোকের কাছে যত টাকাই আপনি দেন, সে কত টাকা খরচ করবে, আর সেই টাকা একটা অংশ যদি আপনি সারা দেশের মানুষের মধ্যে অর্জন করেন, তাহলে সারা দেশের এই 18 কোটি মানুষ তারা প্রত্যেকেই কিন্তু ক্রেতা হয়ে উঠবে, তারা দেশের বাজার বড় কর্মসংস্থান করতে চান, তাহলে দেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার, তাদের যথাযথ ন্যায্য মজুরি কিংবা বেতন, সেইগুলো না দিয়ে, সেইগুলো প্রতিষ্ঠা না করে উন্নতি করা যায় না। কতিপয় লুটেরা, কতিপয় বড় লোকের দ্বারা কোনো দেশ এগোতে পারে না। এই বাংলাদেশে আপনাদের বিবেচনা করতে হবে যে যখন বড় বড় কর্মকর্তাদের যে ধরনের সুযোগ সুবিধা তারা নেন, সেইটা কতটা ন্যায্য, সেই প্রশ্ন যেন নাও তুলি। আপনাদের বিবেকে কিংবা একটা বিবেচনার মধ্যে থাকে না যে যে আউটসোর্সিং কর্মচারী কিংবা যে দৈনিক মজুরি কর্মচারী আপনার অফিসেই কাজ করছে, যাকে ছাড়া আপনার চলে না, তার একটা জীবন আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তাদের বাসস্থানে থাকতে হয়, খেতে হয়, লেখাপড়া করাতে হয়, সন্তানদের অসুস্থ হলে চিকিৎসা করাতে হয়, তার জীবনের একটা পরিচয় আছে, সম্মান আছে, তার সমাজ আছে। সে কোথায় কাজ করে, পরিচয় কি? আজ এখানে আছে, কাল 2 বছর চাকরি, তার সমাজে তার কোনো অবস্থানই আর থাকে, তার সন্তানরা তার পিতা, এই সমস্ত সংকটের মধ্যে আপনারা তাদেরকে ফেলছেন। এই সব বিষয়ে বিবেচনা করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্র ছিল না, এবং এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী 20 দিন না করে 22 দিন করে, তাহলে তাকে তো ছাঁটাই করে দেওয়া হবে। এটা কি হবে? কে ছাড়াবে? 22 দিনে কাজ করে যদি কেউ তার নিজের প্রয়োজনীয় বেতন মজুরি পায়, তাহলে সে তো মানে শখ করে আরো 8 দিন কাজ করতে পারবে। এটা মানুষের বিশ্রাম দরকার। তাহলে 22 দিন 16 ঘন্টা পর্যন্ত তাদেরকে কোনো বোনাস দেওয়া হয় না। তাহলে এইগুলো জিনিস চলতে পারে না। আর গার্মেন্টস কারখানা থেকে শুরু করে শ্রমিকরাও আন্দোলন করে অনেক জায়গা তৈরি করেছে, সেখানে তারা কর্মঘণ্টার যে বেতন পান, ঘন্টার জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হচ্ছে, 22 দিনের জায়গায় 30 দিন কাজ করানো হচ্ছে, কিন্তু কোনো বাড়তি টাকা তাদের দেওয়া হবে না। যে তাদের নির্ধারিত মজুরির বাইরে কোনো বাড়তি তাদের কোনো সুবিধা তারা পাবে না। বোনাস, ছুটি এবং ইউনিয়ন করার অধিকার, এইগুলো প্রত্যেকেই আজকে পেশাগত মৌলিক অধিকার। এইগুলো থেকে কোনো অবস্থায় কাউকে বঞ্চিত করা যাবে না। এগুলো যখন আজকে বিভিন্ন কলকারখানায়, প্রাইভেট সেক্টরে আমরা দাবি তুলছি, এখন সরকারি অফিসে গুলোকে কিভাবে দাবি রাখা যায় সেই চেষ্টা করছি, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা পরিষ্কার করে বলি যে আপনাদের এই জায়গায় অবশ্যই পরিবর্তন হবে। আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকতে হবে, কর্মঘণ্টার বাড়তি যদি কাজ হয় ঘন্টাওয়ারি বোনাস তাদের পেতে হবে, এবং ওভারটাইম পেতে হবে। তারপরে তাদের প্রতিটি উৎসবে বোনাস পেতে হবে। 2003 সালে লেখা ছিল যে তারা বিভিন্ন উৎসবে বোনাস পেতে পারে। এখানে এসে আপনি লিখে দিচ্ছেন যে নির্ধারিত মজুরির বাইরে আর কোনো সুবিধা তারা পাবে না। আপনি এটা লিখতে পারেন না, যে অধিকার আপনি নিয়ে যেতে পারেন না। বয়স সীমা 18 থেকে 58, 18 থেকে 58 আপনি করছেন। তো বয়স সীমা 18 থেকে 58 কেন নির্ধারণ করছেন? আপনি তো বলেছেন বয়স সীমার মধ্যে যে যদি কেউ শারীরিকভাবে সক্ষমতা থাকে, শারীরিকভাবে যদি সক্ষম 58 বছরের পরেও কেউ হয়, তাহলে তাকে আপনি দৈনিক মজুরি ভিত্তিক কাজ করাতে বাধা দিবেন না, তাকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেন। তার কোনো পেনশন নাই, তার কোনো টাকা জমানোর কোনো ব্যবস্থা নাই। 58 বছর পরে তিনি কোন কাজ করবেন? যে কাজের জন্য উনি দক্ষ হয়ে উঠলেন, ওই বয়সে গিয়ে তিনি নতুন কি কাজের আবার দক্ষ হবেন? সামাজিক বিবেচনা বলে একটা কথা আছে, আমাদের সমাজ নিয়ে তো ভাবতে হবে। এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান না,
সরকারি অফিসগুলো কি ব্যবসা প্রতিষ্ঠান না, লাভের হিসাব করবে? তাকে তো মানুষটা নিয়ে ভাবতে হবে। ইউনিয়ন তার অধিকার করবে, বলেই যাচ্ছে যে বিশ্ব ব্যাংকের ফর্মুলা হচ্ছে এইসব অধিকার কাটন করো এবং খরচ কমাও, এবং আপনারা এই শুনছেন, আপনারা শুনে এক দেশে 2 আইন চালু করেছেন, এবং এইটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম ক্ষতিকর। তারপরে সরকার নিজেই যদি তার নিজের ক্ষেত্রে এক দেশে 2 আইন চালায়, একই অফিসে 2 আইন চালায়, এর চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে? কাজেই সরকারি অফিসগুলোতে এই বৈষম্য আর চলবে না, বৈষম্য নিরসন করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। এখন শেষ কথা বলি, আন্দোলন সংগ্রাম করতে হবে, সংগঠন লাগবে। আপনারা সরকারি অফিসে কাজ করেন, শৃঙ্খলার সাথে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন, আপনারা ঐক্যবদ্ধ হবেন, সংগঠন করেন এবং নিজেরা আপনাদের এই দাবি অব্যাহত রাখেন। আমরা আশা করি যে এইসব দাবির ভিত্তিতে আমরা ধাপে ধাপে দাবিগুলো আদায় করতে পারবো। আপনারা দেখছেন কয়েকদিন আগে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে কোনো নীতিমালা কিছুই তেমন কিছু ছিল না। সেখানে অনেকগুলো প্রসঙ্গ কিন্তু তারা আমলে দিতে বাধ্য হয়েছে, অনেকগুলো প্রসঙ্গ এখন অর্জিত হয় না, সেই সব প্রশ্ন নিয়ে আন্দোলন চলবে। মনে রাখবেন যে আন্দোলন দাবি দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার অধিকার আদায় করে নিতে হয়, এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি হয়। কাজেই সেই জায়গাতে শৃঙ্খলা বজায় রাখা আপনাদের কর্তব্য। এবং একই সাথে এটাও মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা, পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রকারীরা তারা নানানভাবে নানান পথ পেতে বসে থাকে, কিভাবে ফায়দা তোলা যায়, সেই সব ফায়দা এবং মুনাফিকদের বিষয় আপনাদের স্মরণ রাখবেন। আপনাদের আন্দোলনকে যাতে কেউ ভিন্ন পথে চালিত করতে না পারে, আপনাদের আন্দোলনকে যাতে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, আপনাদের আন্দোলন নিজেদের অধিকার, নিজেদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবং সামগ্রিকভাবে দেশের মধ্যে গণতান্ত্রিক অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সেই লড়াইয়ের সাথে আমরা আমাদের দলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি আপনাদের লড়াইয়ের সাথে আছি, থাকবো। এই যে দাবিগুলো তোলা হয়েছে, এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি, এবং এই দাবিগুলো আপনারা বিবেচনা করে নতুন করে নীতিমালা তৈরি করবেন এবং বাজেটের আগেই সেই নীতিমালা তৈরিতে মনোযোগ দিবেন, সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।